আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের নার্সিং এডমিশনে কিন্তু এই ধ্বনি এবং বর্ণ এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এবছর তারা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন কম দিয়েছিল, তারপরেও কিন্তু ধ্বনি এবং বর্ণ এই টপিকটা থেকে কোয়েশ্চেন ছিলই। এবং এই টপিকটা একটু ইনফরমেটিভ, সো এটা কিন্তু খুব বেশি কঠিন না। জাস্ট আপনার ইনফরমেশন গুলো একটু ভালোভাবে যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই টপিকটা থেকে ভালো একটা নম্বর তুলতে পারবেন যদি পরীক্ষাতে এখান থেকে কোনো কোয়েশ্চেন চলে আসে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথমত, এখানে আমাদের ধ্বনি এবং বর্ণ। তো ধ্বনি এবং বর্ণ কি সেটা হচ্ছে প্রধানত আমাদেরকে জানতে হবে। ধ্বনি এবং বর্ণ কি? মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে কথা বলে তা মূলত কতগুলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি। অর্থাৎ এই যে আমি যে আমার যে মনের যে ভাব, আমি যে আপনাকে পড়াচ্ছি, আমার এই মনের ভাবটা প্রকাশ করার জন্য আমি কিন্তু কথা বলছি। এই কথাগুলোই হচ্ছে মূলত কতগুলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি, এবং ধ্বনিকে আমরা ইংরেজিতে বলে থাকি সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে ধ্বনি। আচ্ছা, মানুষের সঙ্গে মানুষের সামাজিকতা বজায় রাখতে হলে তার প্রধান উপায় হচ্ছে কথা বলা, মুখ খোলা, আওয়াজ করা। সে আওয়াজ বা ধ্বনিগুলোর একটিমাত্র শর্ত হচ্ছে যে সেগুলো অর্থবোধক হওয়া চাই। তাহলে অর্থবোধক হইতে হবে। আমাদের ধ্বনিগুলো কেমন হইতে হবে? ধ্বনিগুলো আমাদের অবশ্যই অর্থবোধক হইতে হবে। অর্থবোধক না হলে কিন্তু সেটার আসলে কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? যেমন আমি যে এই যে কথাগুলো যে বলছি, আপনারা আমার কথাগুলো যে শুনছেন, এগুলোর তো নির্দিষ্ট একটা তো অর্থ আছে। প্রতিটা শব্দের কিন্তু একটা অর্থ আছে। এগুলো অর্থ যদি না থাকতো, তাহলে আপনারা আমার কথা কিছু বুঝতেন? বুঝতেন না। অর্থহীন ধ্বনি ও মানুষ করতে পারে, কিন্তু তাতে সমাজ জীবন চলে না। আমি একটু আগে যে কথাটা বললাম, যে অর্থহীন ধ্বনিও কিন্তু মানুষ উচ্চারণ করতে পারে, কিন্তু সেটা কিন্তু কোথাও গ্রহণযোগ্য হবে না বা কেউ কিন্তু বুঝতে পারবে না। তাই অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি। তাহলে ভাষার ধ্বনি হইতে হইলে সেটাই কি করতে হবে? সেটা কিন্তু আমাদের অবশ্যই অর্থবোধক হইতে হবে, ঠিক আছে? ভাষার ধ্বনি হইতে হলে অর্থবোধক হইতে হবে। আমি যে সকল জায়গাগুলো মার্ক করে দিচ্ছি, এই জায়গাগুলো মূলত হচ্ছে কি পয়েন্ট। আপনি যখন একটা বাক্য পড়বেন বা আপনি যখন একটা লাইন পড়বেন, সেই লাইন থেকে কিন্তু অবশ্যই আপনার কি পয়েন্ট গুলো মনে রাখতে হবে বা কি পয়েন্ট গুলো আপনাকে ধরতে হবে। যে আচ্ছা, এই বাক্যে এটা হচ্ছে আমার মূল শব্দ। এই মূল শব্দগুলো যে আপনি মনে রাখতে পারেন, সো এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আপনি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন, যদি আপনি কি পয়েন্ট গুলো যদি মনে রাখেন। ওকে, ধ্বনির সাথে সম্পর্কিত দুটি শব্দ ব্যাপকভাবে প্রচলিত। এর একটি হচ্ছে ফোনেটিক্স আর অন্যটি হচ্ছে ফোনোলজি। ফোনেটিক্স এ ধ্বনির পরিভাষা, ধ্বনি, ধ্বনি উৎপন্নকারী অঙ্গ, ধ্বনির শ্রেণীকরণ এবং তার স্বরূপ প্রভৃতি আলোচনা করা হয়। অর্থাৎ এই ফোনেটিক্স এর ভেতরে আমাদের কি কি আলোচনা করা হয় সেই বিষয়টা এখানে বলা আছে। এরপর ফোনোলজিতে ভাষা বিশেষের ধ্বনি ব্যবস্থা। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে ধ্বনির পরিভাষা বা ধ্বনি বা ধ্বনি উৎপন্নকারী অঙ্গ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু ফোনোলজিতে ভাষা বিশেষের ধ্বনি ব্যবস্থা, ইতিহাস এবং তার পরিবর্তনের উপায় আলোকপাত করা হয়। ঠিক আছে? ওকে, ধ্বনি ও বর্ণ সম্পর্কে এ টু জেড জানার আগে আমরা প্রথমে বাকযন্ত্র সম্পর্কে আলোচনা করব, যে বাকযন্ত্রটা আসলে কি। আপনারা ফার্স্টে বাকযন্ত্রটা যদি না বুঝেন, তাহলে কিন্তু আবার হবে না। ওকে, তাহলে বাকযন্ত্রটা কি? আহ একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা গান গাওয়ার জন্য নিশ্চয়ই আমরা গান গাওয়ার জন্য কি করি? আমরা গান গাওয়ার জন্য কি মুখ দিয়ে কি আওয়াজ করি না? তাহলে এবং আমরা বাদ্যযন্ত্র ব্যবহার করি। এদের আসলে কাজ কি? বাদ্যযন্ত্র কি করে? বাদ্যযন্ত্র হচ্ছে, ধরেন যে আপনি গান তো গাইছেন, কিন্তু তার সঙ্গে যদি ঢোল, তবলা এগুলো যদি বাজানো হয়, তাহলে গানটা কি আরো বেশি শ্রুতি মধুর হয়। তাই এই যে সুরযুক্ত আওয়াজ তৈরি করা, তাহলে আপনার গানটাকে আরো বেশি সুরযুক্ত করছে কি বাজনা করা। ঠিক তেমনি আপনার যে বাকযন্ত্র যেটা রয়েছে, আপনার বাকযন্ত্র মূলত আপনার কথাগুলোকে সুরযুক্ত করে থাকে। এর মধ্যে রয়েছে ঢোল, তবলা, আমি যেগুলো বললাম সেগুলো। প্রত্যেকটি যন্ত্রে অনেকগুলো উপকরণ দিয়ে তৈরি। একটি যন্ত্র তৈরি করতে প্রয়োজন হতে পারে কাঠ, বাস্তা ইত্যাদি আরো অনেক কিছু। তেমনি মানুষের বাকযন্ত্র ও বিভিন্ন উপকরণের সমষ্টি। তার মানে আমাদের বাকযন্ত্র কিন্তু কোনো একটা জিনিস না, অনেক উপকরণের সমষ্টিতে কিন্তু আমাদের বাকযন্ত্রটা তৈরি হচ্ছে। আচ্ছা, বাকযন্ত্রে কি কি আমাদের রয়েছে? স্বরতন্ত্র রয়েছে, তারপরে কণ্ঠ, জিহ্বা, তালু, ঠিক আছে? তারপরে মূর্ধা। মূর্ধা কি? জিহ্বার আগা, জিহ্বার সামনে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মূর্ধা। এবং তালু হচ্ছে আমাদের মুখের ভেতরের উপরের নরম অংশকে আমরা তালু বলে থাকি, উপরের দিকে।
তারপরে ওষ্ঠ বলতে ঠোঁট, তারপরে দন্ত, দাঁত, নাক দিয়ে তৈরি। তার মানে এই যে আমাদের যে বাকযন্ত্রটা, এটা আসলে কিসের কিসের সমষ্টিতে তৈরি? বাকযন্ত্রটা হচ্ছে স্বরতন্ত্র, কর্ণ, জিহ্বা। এক কথায় আপনার কথা বলার জন্য এই মুখমণ্ডলের আশেপাশে, মুখ থেকে গলা পর্যন্ত এই যে জায়গাগুলো আমাদের রয়েছে, এগুলোই হচ্ছে মূলত আমাদের এই বাকযন্ত্র। এবং নাকের সাহায্যে কিন্তু অনেকে বলে না যে নাক দিয়ে কথা বলছে, সো এই নাকটাও কিন্তু হচ্ছে আমাদের এই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে কি বলতেছে আমাদের এই বাকযন্ত্রের আসলে কাজ কি? এর কাজ বিভিন্ন আওয়াজ তৈরি করা। আমরা আওয়াজ তৈরি করার জন্য নিঃশ্বাসের সাথে বাতাস নিই, তাহলে আওয়াজ তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? বাতাস কাজে লাগে, ঠিক আছে? সে বাতাস দিয়ে স্বরতন্ত্রকে আঘাত করে। স্বরতন্ত্র হলো একটি পর্দার মতো। তাহলে স্বরতন্ত্র কেমন? স্বরতন্ত্র হচ্ছে একটি পর্দার মতো। স্বরতন্ত্র হলো একটি পর্দার মতো। এরপরে একটি ঢোলের যেমন পর্দা থাকে সেই রকম প্রায়, যার মধ্যে আঘাত করলে কম্পন সৃষ্টি হয়। তাহলে বাতাস গিয়ে যখন আপনার এই পর্দা বা এই স্বরতন্ত্রে যখন আঘাত করে, তখনই মূলত সেখান থেকে আমাদের শব্দ তৈরি হয়, ঠিক আছে? তাহলে বিষয়টা মনে থাকবে যে বাতাস গিয়ে যখন আপনার এই স্বরতন্ত্রে বা এই পর্দাতে যখন আঘাত করবে, তখনই কিন্তু মূলত সেখান থেকে শব্দ বা আওয়াজ তৈরি হয় কম্পনের মাধ্যমে, ঠিক আছে? এবং আওয়াজ তৈরি হয় কম্পন থেকে। সো এটাই যে ওইখানে যখন বাতি যখন ওখানে গিয়ে যখন ধাক্কা দিবে, সেখানে একটা কম্পন হবে এবং কম্পন থেকে মূলত আওয়াজ তৈরি হবে। এবং আমি এখানে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনার একটু ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে মুখস্থ করার সময় খুব বেশি কষ্ট হবে না। আপনারা আমার কথাগুলো কি স্পষ্ট কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে, যে আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর আমাদের কি বলতেছে যে স্বরতন্ত্রের সেই আওয়াজকে বাকযন্ত্রের অন্যান্য অংশ দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আওয়াজ বা শব্দ তৈরি করি। এবার প্রশ্ন, সব আওয়াজকে কি ধ্বনি বা শব্দ বলা যায়? আপনারা একটু বলেন তো, সব আওয়াজকে কি আমরা ধ্বনি বা শব্দ বলতে পারবো? পারবো না। অবশ্যই এটা কি হইতে হবে? অর্থবোধক হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সব ধ্বনি আওয়াজ, কিন্তু আওয়াজই ধ্বনি হতে পারে না। এবারে আমরা এখানে ধ্বনি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ধ্বনির হচ্ছে প্রকারভেদটা আমরা একটু দেখে নিব। ওকে, আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের আওয়াজটা কি হইতে হবে? অর্থবোধক হইতে হবে। আচ্ছা, এরপর আমরা এখানে কি দেখবো? ধ্বনি ও এর প্রকারভেদ। ধ্বনি এবং তার প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব। মানুষের বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের আওয়াজ করা যায়। সব আওয়াজই অর্থ প্রকাশ করার ক্ষমতা রাখে না, অথবা আমরা দুই জীবনে যে আওয়াজ শুনতে পাই সবই কিন্তু আসলে অর্থবোধক না। আচ্ছা, এরপরে নিশ্চয়ই না, তাই আমরা বলতে পারি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, তবে সব আওয়াজকে ধ্বনি বলা যায় না। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে কি ভাষার মূল উপাদান ধ্বনি? ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। তবে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে। তাহলে অনেকগুলো ধ্বনি মিলিত হয়ে কি করে? অর্থ সৃষ্টি করে। ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে কি নেই? ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। মনে থাকবে, ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। এতটুকু একটু মনে রাখবেন, ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। যেমন মুখে আ বললাম, এর কি কোনো অর্থ আছে? না, এর কিন্তু কোনো অর্থ নাই। যদি বলি আম, তাহলে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট আমরা এখানে শব্দ বুঝতে পারছি যে হ্যাঁ, এটা দ্বারা আসলে আমি কি মিন করছি, ঠিক আছে? আচ্ছা, এটা কি? একটা ফলকে বোঝাচ্ছে। ওকে, সো এখানে আম মূলত কয়েকটি ধ্বনির সমষ্টি। তাহলে এখানে কয়টা ধ্বনি রয়েছে আপনারা একটু আমাকে বলেন তো, যে আমি যখন বলতেছি আম, তখন এখানে কয়টা ধ্বনি রয়েছে? এখানে আমাদের কিন্তু অবশ্যই স্বরিয়া রয়েছে এবং একটা ম রয়েছে, ঠিক আছে? দুইটা। আচ্ছা, বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়। তাহলে আমরা এই যে ধ্বনিগুলো যে উচ্চারণ করছি, এটার যে মূলটা রয়েছে, ঠিক আছে, বা মৌলিক অংশ বা একক, তাকে আমরা ধ্বনিমূল বলা হয়। ধ্বনি ভাষার মূল ভিত্তি। তাহলে ভাষার মূল ভিত্তি কি? আপনাকে যদি কোশ্চেন করা হয় যে ভাষার মূল ভিত্তি কি, তখন আপনি কি উত্তর করবেন? ধ্বনি। ধ্বনি হচ্ছে ভাষার মূল ভিত্তি। ওকে, ভাষার মূল ভিত্তি কি বলেন তো? ভাষার মূল ভিত্তি হচ্ছে
ধ্বনি। ধ্বনি মূলত আমরা শুধু উচ্চারণই করতে পারি, ধ্বনি প্রকাশ করার আর কোনো উপায় নেই। তাহলে ধ্বনি কি লেখা যায় না? ধ্বনি কিন্তু লেখা যায় না, এটা কেবলমাত্র উচ্চারণ করা যায়। মনে থাকবে, ধ্বনি কেবলমাত্র উচ্চারণ করা যায়। কিন্তু ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলি? ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। বাংলা ভাষায় ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। তাহলে ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আচ্ছা, একটি হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটি হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে উচ্চারণের সময় মুখ বিবরে বাতাস বাধা পায় না, স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, তাহলে তাকে আমরা কি বলবো? স্বরধ্বনি। মনে রাখবেন, মুখ বিবরে কোথাও বাতাস বাধা পায় না, বাতাস বাধা পায় না, স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাহলে সেগুলোকে হচ্ছে আমরা বলবো স্বরধ্বনি। তাহলে যে সকল ধ্বনি মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে আমাদের স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, সেগুলোকে আমরা কি বলবো? স্বরধ্বনি বলবো। এরপরে ব্যঞ্জন ধ্বনিটাকে আমরা কি দেখেন, যে উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও না কোথাও বাতাস বাধা পায়, স্বাধীনভাবে উচ্চারণ করা যায় না। মানে স্বরধ্বনি আমরা যেটা বলতেছি যে বাধা পায় না, তাহলে ব্যঞ্জন ধ্বনি অবশ্যই বাধা পাবে, ঠিক আছে? জাস্ট একটা মনে রাখলেই আপনার পরেরটা হয়ে যাবে। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবে স্বরধ্বনির আগমন ঘটে। তার মানে আপনি যখন কোনো ব্যঞ্জন ধ্বনি যখন বলবেন, তখন কিন্তু সেখানে অবশ্যই আবশ্যিকভাবেই স্বরধ্বনির আগমন ঘটে। যেমন আপনি যদি সাপোজ যদি বলেন ম, ম কি একটা ব্যঞ্জন ধ্বনি, তো এই ম এর ভিতরে কিন্তু অ অর্থাৎ স্বরেও রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আবশ্যিকভাবে আমাদের স্বরধ্বনির আগমন ঘটে। ওকে, আচ্ছা, এরপর উচ্চারণের কাল পরিমাণ অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর, ঠিক আছে? কি একটা হচ্ছে হ্রস্বস্বর, হ্রস্বস্বর হচ্ছে চারটি, স্বরীয় স্বরীয় রস্য, তারপরে হচ্ছে একটা দীর্ঘই, স্বরীয় রস্যই রস্য দীর্ঘই। এরপর দীর্ঘস্বর হচ্ছে আমাদের সাতটি। আমাদের তো মূলত স্বরধ্বনি আমাদের আসলে কতটি? স্বরবর্ণ কতটি? 11টি না? তো সেই জায়গা থেকে 4টি এবং 7টি, মোট 11টি। তাহলে স্বরিয়া, এখানে হচ্ছে আপনার এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে রস্যই হবে, ঠিক আছে? রস্যই, আপনি এটা একটু ঠিক করে নেবেন। এরপর হচ্ছে এখানে স্বরিয়া দীর্ঘই, দীর্ঘ এ ওই ও ও, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘস্বর, ঠিক আছে? যেমন আমি দীর্ঘ ই বলছি না, দীর্ঘ ই মানে এটা কি? দীর্ঘস্বর। আর আমি যখন বলবো রস্যই, তখন এটা কি হয়ে যাবে? রস্যস্বর হয়ে যাবে। ওকে, আচ্ছা। দেন এরপরে আমাদের এখানে এই জায়গাটা আপনারা অবশ্যই একটু খাতায় নোট করে নেবেন যে রস্যস্বর আমাদের কোনগুলো, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে আপনার রি লিখবেন, এখানে হচ্ছে রস্যই অলরেডি দেওয়াই আছে, ঠিক আছে? হচ্ছে স্বরীয় রস্যই রস্য রি, এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে আমাদের রস্যস্বর। এবং দীর্ঘস্বর হচ্ছে স্বরেয়া দীর্ঘই, দীর্ঘ এ ওই ও ও। তাহলে এই হচ্ছে মোট আমাদের 11টি স্বরবর্ণ বা স্বরধ্বনি। ওকে, আচ্ছা। দেন এরপরে আমরা এখানে স্বরধ্বনির প্রকারভেদটা যদি আমরা একটু খেয়াল করি, প্রকারভেদ এখানে কি বলতেছে, যে বাংলা স্বরধ্বনি 11টি। একটু আগে আমি যেটা বললাম যে হ্রস্বস্বর 4টা এবং দীর্ঘস্বর 7টা, মোট আমাদের কয়টা হলো? 11টি। বাংলা স্বরধ্বনি 11টি। স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে মৌলিক স্বর এবং যৌগিক স্বর। তাহলে আমরা এখানে মৌলিক স্বরটা যদি একটু খেয়াল করি, এ ধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা যেগুলোকে বলবো, সেগুলো কিন্তু ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, ঠিক আছে? ওকে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে দেখেন, আমরা যখন বললাম রস্বস্বর, রস্বস্বর কিন্তু ছিল 4টি, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করবেন যে আমাদের হচ্ছে রস্বস্বর, রস্বস্বর আমরা কি বললাম? 4টি। এবং আমরা হচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর বললাম কতটি? 7টি। এখানে এসে আবার আমরা যেটা দেখতেছি যে মৌলিক স্বরধ্বনি আবার 7টি। মৌলিক স্বরধ্বনি কতটি? 7টি। এগুলো হচ্ছে স্বরীয় স্বরেয়া রস্যই রস্য এ এ ও। এখানে কিন্তু দেখেন এ যেটা আছে, এটা কিন্তু আমরা ওই ইয়ার ভিতর কিন্তু বলেছিলাম না, আমাদের যে রস্বস্বর বা দীর্ঘস্বর, এগুলোর ভিতরে কিন্তু আমাদের এ ছিল না, কিন্তু এ কিন্তু আবার মৌলিক স্বরের ভিতরে আছে, এটাকে কিন্তু আমাদের মৌলিক স্বর ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে কয়টা হচ্ছে? 4টা আর 3টা 7টা। এগুলোকে পূর্ণ স্বরধ্বনিও বলা হয়। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকার নতুন এ ধ্বনি প্রতিষ্ঠা করেন।
ওকে, তাহলে এ ধ্বনি প্রতিষ্ঠা করেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই কি করেছেন? বাংলা মূল স্বরধ্বনির যে তালিকা সেখানে এ ধ্বনি প্রতিষ্ঠা করেছেন। এরপর আমরা যদি যৌগিক শর্ত যদি একটু দেখি, দুইটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে, অর্থাৎ দুইটা স্বরধ্বনি মিলে যদি একটা যদি আমরা উচ্চারিত করি একটা অক্ষর হিসেবে, তাকে আমাদের যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বলা হয়। বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। কতটি? 25টি। যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। তাহলে মৌলিক স্বরধ্বনি কতটি? 60টি। মৌলিক স্বরধ্বনি 7টি এবং আমাদের যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যেমন স্বরীয় যোগ এ, অয়, স্বরেয়া যোগ এ, আই ইত্যাদি এ ধরনের আমাদের অনেকগুলো হচ্ছে স্বরধ্বনি হয়। সো আপনার এতটুকু জাস্ট মনে রাখবেন যে মৌলিক স্বরধ্বনি 60টি এবং যৌগিক স্বরধ্বনি 25টি। ঠিক আছে, ওকে। এরপর উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনিকে আবার নিম্নোক্ত ভাগেও ভাগ করা যায়, যেমন হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, দ্বি-স্বরধ্বনি। তাহলে আমরা কিন্তু বেশ কয়েকভাবে কিন্তু এখানে ভাগ করতে পারছি। আমরা হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর হিসাব করে আমরা ভাগ করতে পারছি। তারপর মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এই হিসেবে আমরা ভাগ করতে পারছি। এবং তারপরে আমরা এখানে আরো কি হিসেবে? উচ্চারণের ভিত্তিতে আমরা এখানে ভাগ করতে পারছি। ঠিক আছে, তাহলে উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনিকে আবার আমরা কি ভাবে ভাগ করছি? পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং দ্বি-স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি কোনগুলো? উচ্চারণের সময় পূর্ণভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে আমরা বলে থাকি পূর্ণ স্বরধ্বনি। এবং অর্ধ স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারিত হয় না, তাদের অর্ধ স্বরধ্বনি বলে। অথবা যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে, তাকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। পূর্ণ স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়। তাহলে এতটুকু এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবেন যে পূর্ণ স্বরধ্বনি উচ্চারণ করার সময়, পূর্ণ স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। কারণ ওটা তো আমরা তো বলতেইছি যে হচ্ছে অর্ধ স্বরধ্বনি, অর্ধ, তাহলে অর্ধকে আমরা কখনোই কি করতে পারবো না? দীর্ঘ করতে পারবো না। ঠিক আছে, এরপর দ্বি-স্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়। যেমন একটু আগে আমরা যেটা দেখলাম অয়, আই ইত্যাদি এগুলো। ওকে, এরপরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে সংবৃত এবং বিবৃত স্বরধ্বনি। সংবৃত এবং বিবৃত স্বরধ্বনিটা কি? যে সংবৃত, যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখ বিবর সংকুচিত হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে। তাহলে কি হয়? আমাদের উচ্চারণের সময় মুখ বিবর সংকুচিত হয়, মুখ বিবর সংকুচিত হয়, তাকে আমরা কি বলবো? সংবৃত স্বরধ্বনি বলবো। বাংলায় সংবৃত স্বরধ্বনি 2টি। তাহলে সংবৃত স্বরধ্বনি কয়টি? সংবৃত স্বরধ্বনি হচ্ছে আমাদের 2টি। ঠিক আছে, এখানে আমাদের বাংলায় সংবৃত স্বরধ্বনি হচ্ছে 2টি, যথা রস্বই এবং রস্বউ। তাহলে সংবৃত স্বরধ্বনি কোনগুলো? এটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে যে এই সংবৃত স্বরধ্বনি হচ্ছে রস্বই এবং রস্বউ। এরপরে বিবৃত স্বরধ্বনিকে যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখ বিবর বিবৃত বা প্রসারিত হয়, তাহলে বিবৃত যখন আমরা বলবো তখন কি হয়? প্রসারিত। আর সংবৃত মানে সংকুচিত, সংবৃত মানে সংকুচিত এবং বিবৃত মানে প্রসারিত হয়, তাকে বিবৃত স্বরধ্বনি বলে। বাংলায় বিবৃত স্বরধ্বনি 2টি, স্বরীয় এবং স্বরেয়া। তাহলে স্বরীয় এবং স্বরেয়া এটা যখন আমরা বলবো তখন কিন্তু মুখটা কিন্তু আমাদের বেশি খুলতে হয়। ঠিক আছে, অর্থাৎ প্রসারিত হয়। তাই এই দুইটাকে আমরা বলবো হচ্ছে বিবৃত স্বরধ্বনি। ওকে, দেন নেক্সট আমরা চলে যাব যে নেক্সট আমাদের কি আছে। এখানে আমরা একটা ছক দেখতে পাবো যে উচ্চারণের স্থান অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলো, অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম সেটা এখানে আমরা ছক আকারে দিয়েছি যে উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে আমরা এখানে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ আমরা যেটাকে বলতেছি যে স্বরীয় বা স্বরে, এটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী নাম। তাহলে একটু ভালোভাবে খেয়াল করবেন যে উচ্চারণের স্থান অনুযায়ী নাম আমরা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ হচ্ছে আমাদের স্বরীয় বা স্বরিয়া। ঠিক আছে, এবং তালব্য বর্ণ হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘই। আর আমরা যদি ওষ্ঠ বর্ণ যদি বলি তাহলে এগুলো হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ, আর কণ্ঠ তালব্য বর্ণ হচ্ছে এ এবং ওই। এই জায়গাগুলো আপনাকে এইভাবে মনে রাখতে হবে যে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ যদি আপনাকে বলা হয় তাহলে এটা হবে স্বরীয় বা স্বরিয়া, যে তালব্য বর্ণ বলা হয় তাহলে হবে হ্রস্ব বা দীর্ঘই। এবং আপনাকে যদি বলা হয় যে ওষ্ঠ বর্ণ তাহলে কিন্তু হ্রস্ব এবং দীর্ঘ, তালব্য কণ্ঠতালব্য বর্ণ বলে এ এবং ওই। এই জায়গাগুলো কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে, বলতে পারে যে নিচের কোন স্বরবর্ণটি ওষ্ঠ বর্ণ, নিচের কোন স্বরবর্ণটি ওষ্ঠ বর্ণ, তখন আপনাকে হ্রস্ব এবং দীর্ঘের ভেতরে কিন্তু আপনাকে খুঁজে উত্তর করতে হবে। ওকে,
আচ্ছা, সো এই জন্য কিন্তু আপনার এই জায়গাগুলো, এই ছকটা আপনার ভালোভাবে মনে রাখতে হবে। দেন এই ছকটা আপনার যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে পরবর্তীতে বর্ণ এবং এর প্রকারভেদটা আমরা একটু দেখব। কি বলতেছে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বা ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে আমরা কি বলবো? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। অথবা ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ। তাহলে যেটা ধ্বনি সেটাই কিন্তু আমাদের বর্ণ, ঠিক আছে? যখন আমি মুখে বলতেছি স্বরেয় স্বরিয়া, তখন কিন্তু এগুলো আমাদের ধ্বনি, কিন্তু যখন আমি এখানে যখন লিখছি স্বরেয় স্বরিয়া, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে একটা বর্ণ। ওকে, দেন বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। এগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। মোট আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্বরবর্ণটা কি বলতেছে? স্বরধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণ বা স্বরধ্বনির দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। সিম্পল বিষয়। তো স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, হ্রস্ব স্বর হচ্ছে আমাদের 4টি। প্রথমে দেখিয়ে দিয়েছি যে হচ্ছে স্বরীয়, স্বরীয়, হ্রস্ব এবং রি। এগুলো হচ্ছে আমাদের হ্রস্বস্বর, এবং দীর্ঘস্বর হচ্ছে 7টি, অর্থাৎ হ্রস্বস্বর বাদে বাকিগুলো। মানে আমরা তো হচ্ছে আমাদের মোট স্বরবর্ণ কয়টি? 11টি স্বরবর্ণ। তার ভিতরে আমাদের হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর রয়েছে, ঠিক আছে? তো হ্রস্বস্বরগুলো হচ্ছে স্বরীয়, হ্রস্বই, হ্রস্ব এবং রি। এগুলো হচ্ছে আমাদের হ্রস্বস্বর, অর্থাৎ যেগুলো স্বরীয়, ওটা কিন্তু কি স্বরেয়া, ওটা কিন্তু দীর্ঘ টান হয়ে যায়, ঠিক আছে? দীর্ঘস্বর, কিন্তু ওটা স্বরীয়, স্বরীয় ছোট। তারপর হচ্ছে রস্বই, হ্রস্বস্বর, রস্বই, হ্রস্বস্বর, হ্রস্ব রি, ঠিক আছে? সো এই জায়গাগুলো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমাদের কি বলা হয়? কার বলা হয়, ঠিক আছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। ওকে, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো আমাদের কার। আচ্ছা, কার আছে এমন স্বরবর্ণ হচ্ছে 10টি। তাহলে কার আছে এমন স্বরবর্ণ কতটি? 10টি। স্বরীয়র কোনো কার নেই, ঠিক আছে? স্বরীয়র কোনো সংক্ষিপ্ত রূপ কার নেই। তাহলে আপনাকে এরকম প্রশ্ন বলতে পারে যে বাংলা স্বরবর্ণে কোনটির সংক্ষিপ্ত রূপ নেই বা কার চিহ্ন নেই? তাহলে আমাদের সঠিক উত্তর করতে হবে হচ্ছে স্বরীয়, ঠিক আছে? এটা কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আচ্ছা, এরপরে মৌলিক স্বরব্যাপক বর্ণ হচ্ছে 7টি। মৌলিক স্বরব্যাপক বর্ণ হচ্ছে 7টি। স্বরীয়, স্বরিয়া, হ্রস্ব ই, হ্রস্ব এ ও এ, এগুলো। এরপরে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এগুলো হচ্ছে যৌগিক, তার কারণ ওইটা আমাদের কি স্বরীয় এবং হ্রস্বই মানে এটার ভিতরে কি একসঙ্গে যুক্ত আছে। আবার যখন আমরা ও বলবো তখন কি হয়ে যাবে? স্বরে এবং হ্রস্ব এবং অন্যান্য যৌগিক স্বরের কোনো আলাদা বর্ণ নেই। তাহলে আপনাকে এখানে পরীক্ষায় বলা হয় মৌলিক স্বরজ্ঞাপক বর্ণ কতটি, তখন আপনি উত্তর করবেন 7টি, এবং যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু ধ্বনির কথা কিন্তু এখানে বলেনি, এটা কিন্তু বর্ণ বলেছে, তাই যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বললে আপনি এখানে 2টি উত্তর করবেন। ওকে, এরপরে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরব্যাপক বর্ণ হচ্ছে 2টি। এখানে তো হচ্ছে দেওয়া আছে ওই এবং ও। অন্যান্য যৌগিক স্বরে কোনো আলাদা বর্ণ নেই। আচ্ছা, বাংলা বর্ণমালায় মৌলিক স্বরব্যাপক বর্ণ হচ্ছে 7টি। এখানে যেটা লেখা আছে ওইটাই আবার এখানে লেখা আছে, সো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ কি? যে ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, সেই ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপে হচ্ছে মূলত আমাদের ব্যঞ্জন বর্ণ। এবং বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ঠিক আছে? প্রকৃত 35টি এবং অপ্রকৃত 4টি। তাহলে আপনাকে যদি বলা হয় যে প্রকৃত ব্যঞ্জন বর্ণ কতটি, ঠিক আছে? বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যঞ্জন বর্ণ কতটি, আপনি উত্তর করবেন 35টি। প্রকৃত বললে 35টি, অপ্রকৃত বললে 4টি। তো আপনার প্রকৃত যদি জিজ্ঞাসা করতে পারে তাহলে সেটা হচ্ছে 35টি উত্তর করবেন। এবং এখানে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা, ঠিক আছে? সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি? ফলা বলে থাকি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলা আছে এমন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, মাত্র 6টি ব্যঞ্জন বর্ণের ফলা আছে, এবং মানে সংক্ষিপ্ত রূপ আছে, হ্যাঁ। এবং আমরা যদি স্বরবর্ণের যে সংক্ষিপ্ত চিন্তা করি তাহলে ওখানে হচ্ছে 10টা। তাহলে এই 6টি কি কি? একটা হচ্ছে ম, দন্ত ন, ব, অন্ত জ, র, ল। এই এই ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ রয়েছে। তাহলে আপনাদের মনে থাকবে, এটা একটু আপনারা মনে রাখবেন। আপনাদের অনেকেরই হচ্ছে
কার গুলো মনে থাকে, আমাদের যে কার যে 10টি, ঠিক আছে, এই কার যে 10টি এটা অনেকেরই মনে থাকে, কিন্তু এই ফলা কতটি, এই ফলাটা অনেকেরই মনে থাকে না। তো আপনি এটা মনে রাখবেন যে ফলা হচ্ছে 6টি। ফলা কতটি? ফলা হচ্ছে 6টি। ওকে, দেন এরপরে যদি আমরা দেখি যে মাত্রা কি এবং মাত্রা অনুযায়ী হচ্ছে বর্ণের প্রকারভেদ আমরা দেখবো এবার, যে মাত্রা কি। বর্ণের উপরে যে রেখা বা দাগ টানা হয়, যেমন আমি এখানে যদি লিখি যে এই যে অর্ধেকে এখানে যে একটা যে রেফ চিহ্ন আছে, হ্যাঁ, এগুলোকে মূলত হচ্ছে এগুলো না, সরি, এই যে আমরা যেখানে যে লিখছি না যে ব, লিখতে গিয়ে আমরা যে লিখছি না ব, তারপরে যে মূর্ধন্য, তো এগুলো হচ্ছে মূলত আমাদের মাত্রা। তাহলে দেখি বর্ণের উপর যে রেখা বা দাগ দেওয়া হয় তাই হচ্ছে মূলত মাত্রা। মাত্রা অনুযায়ী বাংলা বর্ণ হচ্ছে 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। ঠিক আছে, তাহলে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ কোনগুলো? যেগুলোতে পূর্ণ মাত্রা রয়েছে, বর্ণ পর পূর্ণ মাত্রা থাকে, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 32টি, অনেকগুলো, 32টি। হ্যাঁ, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টি। তাহলে আপনি এখানে মনে রাখবেন যে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 32টি। তাহলে স্বরবর্ণ, পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ যদি 6টি হয়, তাহলে পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কতটি হবে? আমাদের এখানে হচ্ছে 26টি হবে। ঠিক আছে, তাহলে আপনি এটা খাতায় নোট করে নেবেন যে পূর্ণ মাত্রাযুক্ত আমাদের ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ আমাদের কতটি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 26টি। কতটি? 26টি। ঠিক আছে, এবং স্বরবর্ণ হচ্ছে আমাদের 6টি, স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই। দেখেন এখানে যেমন যখন লিখেছে রস্বই, যখন আমি লিখছি এই রস্বইটা কি মিডিলে আছে না? এই যে দাগটা যে আমি দিলাম তার কি মিডিলে আছে? আবার আমি যখন এরকম একটা দাগ টেনে তারপর যখন আমি স্বরীয় লিখছি, এটা কি মিডিলে আছে না দাগের? সো এগুলোকে আমরা বলবো হচ্ছে পূর্ণমাত্রা। আবার আমি যখন যখন ব লিখবো, এটা কি ব না? এটা ব। ঠিক আছে, এটা ব, তারপর এটা হচ্ছে ক, সেগুলো কি মিডিলে আছে না? একটা এই যে একটা আমি যে দাগটা টান তার মিডিলে আছে, তাই এগুলো হচ্ছে পূর্ণ মাত্রা। তাহলে পূর্ণ মাত্রা যুক্ত স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি, মোট 32টি। এরপর অর্ধমাত্রা যুক্ত বর্ণ, যদি অর্ধেক মাত্রা দেওয়া থাকে, ঠিক আছে। আবার এখানে দেখেন যে দন্তন্য, ঠিক আছে, দন্তন্য। আবার এখানে দেখেন মূর্ধন্য। তাহলে অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 1টি, সেটা হচ্ছে ঋ, এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি। এই দেখেন এখানে আমি যে অর্ধেক যে মাত্রা দিয়েছি সেটা এখানে খ, গ, মূর্ধন্য, ত, ধ, প, তালব্য শ। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে অর্ধমাত্রাযুক্ত বর্ণ কতটি? অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি। তাহলে পূর্ণ মাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি। সে 8টির মধ্যে হচ্ছে আমাদের স্বরবর্ণ 1টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি। মনে থাকবে আপনাদের? ওকে, এরপরে মাত্রাহীন বর্ণ, বর্ণের উপর কোনো মাত্রা থাকে না, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। তাহলে আপনি এটা মনে রাখবেন 32, 8, 10, মোট কতটি বর্ণ হলো? 50টি বর্ণ। ঠিক আছে, তাহলে আপনার এখানে পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 32টি, তারপর হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 8টি, তারপরে পূর্ণ মাত্রাযুক্ত মানে মাত্রাহীন হচ্ছে 10টি। এক্ষেত্রে আপনি এইভাবে বিষয়টা মনে রাখতে পারেন যে পূর্ণ মাত্রা, পূর্ণ মানে সবকিছু বেশি বেশি, পূর্ণ মানে বেশি বেশি, তাই 32 এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ মাত্রা। আমরা অনেক সময় সংখ্যাগুলো মনে রাখতে পারি, কিন্তু আসলে যে 10টি যে অর্ধমাত্রা নাকি মাত্রাহীন এটা আমরা ভুলে যাই। তাই এটা আপনি মনে রাখবেন, পূর্ণ মাত্রা মানে সবকিছু বেশি বেশি, তাই 32 এটা হচ্ছে পূর্ণ মাত্রা। এবং এটা বেশি, এরপরটা আমি ধরবো কম, বেশি কম বেশি। তাহলে এই পূর্ণ মাত্রা যদি 32টা হয়, অর্ধমাত্রা কি কম, তাহলে 8টি হবে। ঠিক আছে, 8টি, তারপরে আবার বেশি হলে মাত্রাহীন 10টি। সো আপনি এইটা জাস্ট একটু মনে রাখবেন, আশা করি এটা কখনো ভুল হবে না। এর ভিতরে আমাদের স্বরবর্ণ হচ্ছে 4টি। আবার এইখানেও দেখেন বেশি কম বেশি, ঠিক আছে, বেশি কম বেশি। তাহলে এই স্বরবর্ণ 6টি, মানে পূর্ণ মাত্রাযুক্ত। এবার আমি যদি অর্ধমাত্রা চিন্তা করি তাহলে সেটি হচ্ছে 1টি, এবং মাত্রাহীন হচ্ছে 4টি। সেগুলো হচ্ছে এ, ওই, ও, ও, এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 6টি। এখানে হচ্ছে ইও, এও, খণ্ডত্ব, অনেশ, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। সো আপনারা এখন একটু আমাকে জানাবেন যে এতদূর পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। আপনারা যদি ক্লিয়ার থাকেন তাহলে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে হ্যাঁ আপনারা সবাই এগুলো ক্লিয়ার। আচ্ছা, দেন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে আমাদের এখানে হচ্ছে ধ্বনি এবং বর্ণের ভিতরে যে পার্থক্য সেটা আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, ধ্বনি এবং বর্ণের পার্থক্য। ধ্বনি শুধুমাত্র আমরা শুনতে পারি কিন্তু দেখতে পারি না, অন্যদিকে বর্ণ আমরা, ঠিক আছে,
এখানে শুনতে পাই না হবে, হ্যাঁ, বর্ণ আমরা শুনতে পাই না। এখানে হচ্ছে একটু মিস্টেক আছে। এটা হচ্ছে আপনারা একটু পরবর্তী কারেকশন করে নেবেন যখন আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিব, ঠিক আছে? ওকে। আর আপনারা এই আজকের ক্লাসে পিডিএফটা নিতে হলে অবশ্যই এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনার পিডিএফটা নিয়ে নেবেন আজকের ক্লাসে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে পিডিএফ নিতে হলে এইখানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে পিডিএফটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, দেন আমরা এখানে যদি দেখি যে ধ্বনি এবং বর্ণের পার্থক্য, তাহলে ধ্বনি শুধুমাত্র আমরা শুনতে পারি, ঠিক আছে? আমি মুখ দিয়ে যেটা বলছি সেটা কি ধ্বনি, আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু দেখতে কি পাচ্ছেন? পাচ্ছেন না। অন্যদিকে আমরা যেটা বর্ণ, বর্ণ আমরা কি লিখি, তো সেটা কি শোনা যায়? সেটা তো দেখা যায়। এখানে আমরা বলতেছি বর্ণ আমরা শুনতে পাই না। আচ্ছা, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্র দ্বারা, কিন্তু বর্ণ শুধুমাত্র একটি চিত্র, মানে যেটা আমরা চোখে দেখতে পাই সেটা তো আসলে চিত্র। আচ্ছা, ধ্বনি ক্ষণস্থায়ী, যা উচ্চারিত হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় আমাদের, হ্যাঁ। অন্যদিকে বর্ণ দীর্ঘস্থায়ী, যা লেখার সাথে সাথে শেষ হয়ে যায় না। যেমন এখানে আমি যে কথাটা যে লিখলাম, এটা কি শেষ হয়ে গেল? শেষ হয়ে কিন্তু যায়নি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই লেখাটা, কিন্তু আমি যখন এই কথাটা আমি উচ্চারণ করেছিলাম মুখ দিয়ে, সেটা কি এখন কি আর আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না। ওকে, এগুলো নর্মাল বিষয়। এরপর বাংলা বর্ণমালা কাকে বলে, বর্ণমালা কাকে বলে, ব্যাপারটা বুঝতে হবে, হ্যাঁ। কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলা হয়। যে বর্ণমালায় বাংলা বর্ণ লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি বা বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, একটি হচ্ছে স্বরবর্ণটি, ব্যঞ্জনবর্ণ 39টি। তাহলে বর্ণমালা কতটি? বর্ণমালা হচ্ছে একটি, ঠিক আছে? কারণ একটি বর্ণমালার ভিতরে কিন্তু এই 50টি বর্ণ আমাদের রয়েছে। তাহলে আমরা যদি বলি যে বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালা, ঠিক আছে, বর্ণমালা একটি। বর্ণমালা কতটি? বর্ণমালা হচ্ছে আমাদের একটি, এবং এই একটি বর্ণমালার ভিতরে 50টি বর্ণ রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে বর্ণমালায় বাংলা বর্ণ লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বললাম, যে বর্ণমালায়, অর্থাৎ এই বাংলা যে বর্ণমালা যে বললাম একটি, এটা আসলে নাম কি? এটার নাম হচ্ছে বঙ্গলিপি। ওকে, আচ্ছা। এরপরে আমরা এখানে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে হচ্ছে বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য। বর্ণ এবং অক্ষরের মধ্যে এবার পার্থক্য। ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে চিত্র অঙ্কন করা হয় তাই হলো বর্ণ বা হরফ। অন্যদিকে অক্ষর হলো এক বা স্বল্পতম প্রয়াসে বা নিঃশ্বাসে বলা যুক্তিযুক্ত যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একেবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। একে শব্দাংশ ও অক্ষর বলা হয়। যেমন আমি যদি বলি যে আমি কি বলবো, বল, আমি এখানে বললাম হচ্ছে বল, এটা আমি কিন্তু একবারে কিন্তু বলে ফেলতে পারছি, বল একবারে বলে ফেলতে পারছি, তাই না? তাহলে এটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে অক্ষর, ঠিক আছে? আচ্ছা, তাহলে একবার উচ্চারিত হয় তাকে অক্ষর বলে, একে শব্দাংশ, এটা কিন্তু শব্দাংশ কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি ভাষায় অক্ষরকে সিলেবল বলে। যেমন বন্ধুর, এখানে বর্ণ আছে 5টি কিন্তু অক্ষর আছে 2টি। বন্ধুর, আমি যখন বন্ধুর বলছি কি বলছি? আমি বন্ধুর, আমি বন্ধুর, বন যোগ ধুর, ঠিক আছে? আমি এখানে কিন্তু 2টা কিন্তু উচ্চারণ করছি। তাই এখানে বন্ধুর, অর্থাৎ এখানে আমাদের অক্ষর আছে মাত্র 2টি। অক্ষর আছে কতটি? 2টি। কিন্তু এখানে বর্ণ আছে 5টি। বন্ধুর আমি যদি এখানে যদি লিখি, তাহলে এখানে ব আছে একটা, তারপর দন্তন্য আছে একটা, ধ আছে একটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে রস্য উকার আছে, রস্য উকার আছে, আরেকটা আছে হচ্ছে র। তাহলে এখানে মোট কতটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমাদের এখানে বর্ণ আছে কয়টা? 5টা। ওকে, এবং অক্ষর আছে 2টা, বন ধুর, বন ধুর। ওকে, আচ্ছা। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলা হয়। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলা হয়? মাত্রা বলা হয়। এটা একটু মনে রাখবেন যে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে আমাদের মাত্রা বলা হয়। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে আমাদের মাত্রা বলা হয়। ওকে, অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে আমাদের মাত্রা বলা হয়। আচ্ছা, দেন এরপরে আমরা হচ্ছে স্পর্শ ধ্বনি এবং এর প্রকারভেদ সম্পর্কে একটু জানবো। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের এই টপিক থেকে। সো এই জায়গাটা যদি আমি একটু আপনাকে বলি
যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বা সৃষ্টীয় ধ্বনি বলা হয়। তাহলে স্পর্শ ধ্বনি আমরা এখানে কতটি? মোট আমাদের স্পর্শ ধ্বনি হচ্ছে 25টি, ক থেকে ম পর্যন্ত। উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে কয়টি বর্গে ভাগ করা হয়েছে? 5টি বর্গে ভাগ করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা একটু এখানে ছকটা যদি খেয়াল করি, ছকটা আপনারা এখানে দেখতে পারবেন যে বর্গ, ফার্স্ট আমাদের বর্গ বলা আছে কি, যে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, ক চ ট ত প, ক চ ট ত প, ঠিক আছে, ক চ ট ত প। আচ্ছা, এবার এখানে বর্ণ কি, এগুলো কিন্তু 5টা করে আছে। বর্ণ কয়টা করে আছে? 5টা করে আছে। তাহলে এখানে ক খ গ ঘ ঞ, এখানে হচ্ছে চ ছ বু জ ঝ ঞ, তারপর এখানে হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধ ণ, ত থ দ ধ দন্ত্য ন, প ফ ব ভ ম, ঠিক আছে। এবং হচ্ছে তারপরে এদিকে আমাদের এগুলো রয়েছে। 1 মিনিট, এখানে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে আমি পরবর্তী আপনাকে ঠিক করে দিব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যদি স্পর্শ ধ্বনি, আমাদের এগুলো মূলত এরপর উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম, অর্থাৎ ক বর্গীয় যেগুলো, এগুলোকে আমরা বলবো হচ্ছে কণ্ঠ বা জিহ্বা মূল্য এবং উচ্চারণের স্থান। তো আপনাদের পরীক্ষায় যে জায়গাটা মূলত আসে যে তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, ঠিক আছে, তারপরে দন্ত বর্ণ, ওষ্ঠ বর্ণ, এগুলো পরীক্ষাতে খুব বেশি আসে। সো এই জায়গাগুলো থেকে আপনাকে বর্ণগুলো একটু মনে রাখতে হবে। ওকে, এবং এটা হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ কোন জায়গাটা থেকে এটা উচ্চারণ হয় সেটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ যেগুলো আমরা যদি বলি যে প বর্গীয়, অর্থাৎ প ফ ব ভ ম, এগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ। তাহলে ওষ্ঠ বর্ণ কোনগুলো এটা আপনি মনে রাখবেন, এবং এটা উচ্চারণের স্থানটা হচ্ছে দুই ঠোঁটের সংস্পর্শে। তাহলে দুই ঠোঁটের সংস্পর্শে আমাদের কি হচ্ছে? ওষ্ঠ। ওষ্ঠ মানে কিন্তু হচ্ছে ঠোঁট। তো যখন আমি বলবো যে ওষ্ঠ বর্ণ, তার মানে এখানে কি অবশ্যই ঠোঁট রয়েছে, তাই দুই ঠোঁটের সংস্পর্শে। এবং ওষ্ঠ বললে আমরা এখানে প বর্গীয়টা মনে রাখবো, তাহলে প ফ ব ভ ম। ওকে, আচ্ছা, দেন এরপরে আমরা পরবর্তী যদি চলে যাই, তাহলে এরপর হচ্ছে আমরা উষ্ম ধ্বনি দেখতে পারবো। এখানে উষ্ম ধ্বনিটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি বলতেছে, উষ্ম ধ্বনি হচ্ছে এইসব ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয়। উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি হচ্ছে 4টি, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব এবং হ, এগুলো হচ্ছে উষ্ম ধ্বনি। এবং উষ্ম ধ্বনির মধ্যে আমাদের এখানে হচ্ছে অঘোষ অল্প প্রাণ হচ্ছে আমাদের 3টি, এবং হ হচ্ছে আমাদের ঘোষ মহাপ্রাণ, এগুলো হচ্ছে উষ্মধ্বনি। তাহলে উষ্মধ্বনি কয়টি এটি মনে রাখতে হবে, এবং অঘোষ অল্প প্রাণ উষ্মধ্বনি কোনগুলো সেটাও মনে রাখতে হবে আপনাকে আলাদা আলাদা ভাবে। তাই এইগুলো যখন আপনি পড়বেন একটু কেয়ারফুলি আপনাকে মুখস্থ করতে হবে এই জায়গাগুলো। এবং আনুনাসিক বা নাসিক্য ধ্বনি, অর্থাৎ যেগুলো নাকের সাহায্যে, অর্থাৎ এই ধ্বনি উচ্চারণের সময় নাক বা মুখ বা উভয় দিয়ে বাতাস বের হয়। নাসিক্য ধ্বনি বা বর্ণ হচ্ছে 5টি। একটা হচ্ছে ঞ, য়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোকে আমরা বলবো হচ্ছে আনুনাসিক বা নাসিক্য ধ্বনি। মূলত বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়, অর্থাৎ যেগুলো 5 নম্বরে থাকে, ঠিক আছে। যেমন ওইখানে ক খ গ ঘ ঞ ছিল, সেই ঞ, তারপর এদিকে ইয়, হ্যাঁ, অর্থাৎ যেগুলো 5 নাম্বার যেগুলো থাকে সেগুলোকে মূলত আমাদের নাসিক্য ধ্বনি বলা হয়। এরপর আমরা এখানে দেখবো হচ্ছে অন্যান্য ধ্বনি সমূহ। অন্যান্য ধ্বনি সমূহ এখানে কি কি রয়েছে, যে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ, এসব ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ উষ্ম ধ্বনির মাঝামাঝি। অন্তঃস্থ ধ্বনি হচ্ছে আমাদের 4টি, ব অন্তর্জ র ল। তো আপনাদের এই অন্যান্য যে ধ্বনিগুলো আছে, অন্তঃস্থ ধ্বনি, পরশ্রয়ী ধ্বনি বা বর্ণ, তারণজাত ধ্বনি, তারপর হচ্ছে অযোগবাহ ধ্বনি, ঠিক আছে, তারপর খণ্ড ব্যঞ্জন ধ্বনি, নীলিন ধ্বনি, এগুলো এখানে দরকার হয় না, বাট আপনারা জাস্ট এখান থেকে এইগুলো একটু মনে রাখবেন যে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ কোনগুলো, এই যে ব অন্তর্জ র ল, তারপর এখানে আমাদের পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ হচ্ছে 3টি, খণ্ডতর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, এগুলো। এরপরে হচ্ছে আমাদের তারণজাত ধ্বনি, অর্থাৎ যে উচ্চারণের সময় দোতিত ধ্বনি জিহ্বার উল্টো পিঠের দ্বারা দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে, তারণজাত ধ্বনি হচ্ছে 2টি, ডাইমিনো এবং ডাইমিনো র। সো এই জায়গাগুলো আমি আপনাকে যেটা বলতেছি যে এই তারণজাত ধ্বনি কাকে বলে, এই কাকে বলেটা যদি আপনি মনে যদি না রাখতে পারেন কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি এতটুকু মনে রাখবেন যে তারণজাত ধ্বনি কয়টি এবং কি কি, অর্থাৎ এক্সাম্পল গুলো আপনাকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে অযোগবাহ ধ্বনি কি। অযোগবাহ ধ্বনি হচ্ছে এইসব ধ্বনি স্বর এবং ব্যঞ্জনের সাথে কোনো যোগ নেই। অযোগবাহ ধ্বনি হচ্ছে 2টি, একটা হচ্ছে অনস্বর এবং বিসর্গ, ঠিক আছে। ওকে, যেমন এগুলো কিন্তু আমাদের পরাশ্রয়ী ধ্বনির ভিতরেও কিন্তু ছিল।
আচ্ছা, খণ্ড ব্যঞ্জন ধ্বনি হচ্ছে একটি খণ্ডত্ব, আমরা যেটাকে বলি খণ্ডত্ব, সেটাই হচ্ছে মূলত খণ্ড ব্যঞ্জন ধ্বনি। এরপর হচ্ছে নীলিম ধ্বনি হচ্ছে একটি, সেটি হচ্ছে স্বরীয়, স্বরীয় হচ্ছে আমাদের নীলিম ধ্বনি। দেন এরপর হচ্ছে অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলো আমরা একটু দেখি। এই জায়গাগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। তো অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। তাহলে কি বলছে, উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাদেরকে আমরা বলি মহাপ্রাণ ধ্বনি। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্প প্রাণ ধ্বনি বলা হয়। এখানে ক, গ, চ, বর্গ, চ এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এবং খ, ঘ অর্থাৎ আমরা 1 নম্বর যেগুলো আমাদের থাকে, ঠিক আছে, অর্থাৎ বিজোড় যেগুলো, সেগুলোকে হচ্ছে আমরা অল্প প্রাণ ধ্বনি বলি। এবং যেগুলো হচ্ছে জোড়, ঠিক আছে, অর্থাৎ খ, এটা কত নম্বর আছে, 2 নম্বর আছে। ঘ কত, আপনার হচ্ছে 4 নম্বর আছে। সো যেগুলো আমরা বিজোড় সেগুলোকে বলি অল্প প্রাণ, এবং যেগুলো জোড় সেগুলো হচ্ছে আমাদের মহাপ্রাণ। ওকে, আচ্ছা, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হলো অল্প প্রাণ, এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হলো মহাপ্রাণ, এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের নাসিক্য। মনে থাকবে তাহলে 1 এবং 3 এটা হচ্ছে অল্প প্রাণ, এবং 2, 4 হচ্ছে মহাপ্রাণ, এবং 5 হচ্ছে আমাদের নাসিক্য। আচ্ছা, মানে 5 নম্বর বর্ণ। এরপর আমাদের ঘোষ এবং অঘোষ ধ্বনি আমরা একটু দেখি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, অর্থাৎ গলার মাঝখানের উঁচু অংশ হতে উঁচু অংশে হাত দিলে কম্পন অনুভূত হয়, তাদেরকে ঘোষ ধ্বনি বলে। আর যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অর্থাৎ কম্পন হয় না, তাদেরকে আমাদের অঘোষ ধ্বনি বলে। যেমন ক, খ, চ, ছ এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি, আর গ, ঘ, বর্গের জ, ঝ এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ ধ্বনি, এবং বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ হলো ঘোষ ধ্বনি। জাস্ট আপনি এই শেষের লাইনটা একটু মনে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ ধ্বনি, প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ। ওকে, প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ। আচ্ছা, আর এখানে প্রথম এবং তৃতীয় বর্ণ হলো অল্প প্রাণ। এই জায়গাটা হচ্ছে একটু ভালোভাবে মনে রাখবেন, এই দুইটা পয়েন্ট, তাহলে এখান থেকে অনেকটাই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে প্রথম এবং তৃতীয় বর্ণ হলো অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হলো মহাপ্রাণ। ঠিক আছে, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হলো মহাপ্রাণ, প্রথম এবং তৃতীয় বর্ণ হলো অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হলো মহাপ্রাণ। এবং এখানে প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ, এবং বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হলো ঘোষ ধ্বনি বা বর্ণ। এখানে আমরা 4টে ইনফরমেশন পেয়ে গেলাম। ওকে, এই জায়গাটা হচ্ছে আপনি একটু ভালোভাবে মনে রাখবেন। ওকে, তাহলে প্রথম দ্বিতীয় বর্ণ হলো হচ্ছে আমাদের অঘোষ, এবং তৃতীয় এবং চতুর্থ হলো ঘোষ। ঠিক আছে, দেন আমরা যদি পরে যদি চলে যাই, পরে এখানে হচ্ছে আমাদের এটা ছক আকারে দেওয়া আছে। উপরে আমরা যে বিষয়টা শিখলাম সেটা এখানে ছক আকারে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প প্রাণ কি, এই যেগুলো প্রথম সারিতে যেগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অল্প প্রাণ। তারপর হচ্ছে মহাপ্রাণ আমাদের এখানে রয়েছে। ওকে, তারপর এখানে অল্প প্রাণ, এখানে হচ্ছে আমাদের এগুলো ওই দিকে যাবে, এটা হচ্ছে এদিকে চলেছে। দেন তারপরে হচ্ছে আমাদের অল্প প্রাণ, মহাপ্রাণ, এখানে হচ্ছে অঘোষ, ওই পারে ঘোষ দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে। সো এটা যখন পিডিএফ আপনাকে দিব, তখন এটা আপনারা সুন্দর করে খাতায় নোট করে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আপনাদের এই অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, এটা কিন্তু আপনাদের পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে। দেন এরপরে আমরা এখানে হচ্ছে জাস্ট শেষ একটা ছক দেখবো, সেটা হচ্ছে সংযুক্ত বর্ণের তালিকা। অর্থাৎ এখানে আমরা কিছু যুক্ত বর্ণ দিয়েছি, এই যুক্ত বর্ণ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়, সেই জন্য এখানে দেওয়া আছে যে কয়ে তয়, এটা কি ক যোগ ত, যেমন শক্ত। তারপর এটা হচ্ছে ক এবং র, এটা হচ্ছে চক্রান্ত। তারপর এটা হচ্ছে ক্ষয় ক্ষয় আমরা বলি, এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, বক্ষ। সো এখানে আমাদের যে যুক্ত বর্ণগুলো দেওয়া আছে, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমাদের গ্রীষ্ম, গ্রীষ্মতে কি হয় মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ যোগ ম। হ্যাঁ, সো এই জায়গাগুলো, এবং এইখানে এই হয়ের নিচে যদি থাকে এটাকে বলা হয় হ যোগ মূর্ধন্য, আর যে পাশে যদি থাকে তাহলে হ যোগ দন্তন্য।
ঠিক আছে? যেমন পূর্বাহ্ন বানানে আমাদের কি হয়, মূর্ধন্য হয়, পূর্বাহ্ন বানানে মূর্ধন্য, এবং দন্তন্য হয় হচ্ছে আমাদের মূর্ধান্য বানানে। সো আপনাদের এইখানে যে এই যুক্ত বর্ণের যে ছকটা দেওয়া আছে সেটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেন এরপরে হচ্ছে আমাদের শেষ আজকের টপিকটা, এখানে হচ্ছে কিছু এমসিকিউ। সো আপনারা প্রত্যেকে এমসিকিউ গুলো সঠিক উত্তর করার চেষ্টা করবেন। আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা বলা আছে সেটা কি বলতেছে, যে বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি। এখানে হচ্ছে আপনারা দেখেন ফার্স্ট এখানে কি বলতেছে, যে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি। ওকে, 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি, 4টি, 7টি, 9টি, 30টি। মৌলিক স্বরধ্বনি আমাদের এখানে কতটি বলেন তো? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, ঠিক আছে? মৌলিক স্বরধ্বনি 7টি। ওকে, দেন তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলতেছে, যে কোন ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও বাধা পায় না। স্বরধ্বনি, মৌলিক ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, নাকি এখানে হচ্ছে আবার মৌলিক ধ্বনি ডাবল অপশন চলে এসেছে। তো যাই হোক, আপনি এটা একটু উত্তর করেন 2 নম্বর, যে 2 এর কোনটি সঠিক উত্তর হবে, যে কোন ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও বাধা পায় না। ক্লাসের ভিতরে কিন্তু এটা কিন্তু বলেছিলাম, যে বাধা না পেলে সেটাকে আমরা কি বলবো, বলেন দ্রুত বলেন। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও বাধা পায় না সেটাকে আমরা কি বলবো? ওকে, অনন্যা বলতেছে 2 এর এ স্বরধ্বনি। ওকে, কেয়া ভট্টাচার্য বলছে 7টি। 1 নম্বর আমি উত্তর পেলাম আপনাদের সবার, আপনারা 2 নম্বর উত্তর করবেন। ওকে, আচ্ছা, কেয়া ভট্টাচার্য বলতে 2 এর ক নম্বর স্বরধ্বনি। ওকে, গুড, তাহলে 2 এর স্বরধ্বনি। আচ্ছা, এবার 3 নম্বর কি বলতেছে, যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। 2, 1, 4, 5 কত ভাগে ভাগ করা যায় বলেন তো? বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ওকে, স্নেহা বলতেছে 3 এর ক নম্বর। ওকে, 3 এর ক নম্বর আমাদের এখানে কি বলতেছে, যে বাংলাদেশের মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। ওকে, দেন 4 নম্বর প্রশ্ন এখানে কি বলতেছে, যে এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি। মূর্ধন্য স এ, মূর্ধন্য স, মূর্ধন্য অ, মূর্ধন্য স। আমাদের এখানে ডাবল অপশন হয়ে গেছে এগুলো। এরপর হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য স, ঠিক আছে? এটা একটু সবাই উত্তর করেন, যে মূর্ধন্য স যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি। আমি এটা হচ্ছে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমি এখানে হচ্ছে দিলাম হচ্ছে মূর্ধন্য স এবং দন্তন্য, ঠিক আছে? আপনারা এবার এটা একটু উত্তর করেন, যে এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, শতাব্দী বলতেছে 4 এর গ নম্বর। ওকে, কে পটল বলতেছে 4 এর খ, অনন্যা বলতেছে 4 এর সি। ওকে, আমাদের এখানে 4 এর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, মূর্ধন্য ষ এবং মূর্ধন্য, ঠিক আছে? আচ্ছা, মূর্ধন্য ষ এবং মূর্ধন্য। দেন আমরা এখানে 5 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, 5 নম্বর প্রশ্নে আমাদের কি বলতেছে, 5 নম্বর প্রশ্ন আমাদের এখানে বলতেছে, যে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়। বলেন, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়। স্বরীয়, ক, গ, স্বরেয়া, কোনটি থাকে বলেন তো 5-এ? ওকে, রিমি বলতেছে 5 এর ক। ওকে, তাহলে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্ত-চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়, দ্রুত। আমরা একটু আগে বলেছিলাম যে ব্যঞ্জন ধ্বনি আমরা যেটা উচ্চারণ করি না কেন সেখানে কিন্তু অবশ্যই স্বরিয়া থাকেই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হবে, স্বরীয়। দেন 6 নম্বর কি বলতেছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। 6 নম্বর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। এটা হচ্ছে স্বরীয় সঠিক উত্তর। ওকে, আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ, অনুবর্ণ, রেফ, ফলা, কি বলা হয়। 6-এর, ওকে, কেয়া ভট্টাচার্য বলতেছে 6-এর ক, অনন্যা আক্তার বলতেছে 6-এর ক। ওকে, তাহলে আমরা এখানে কি বলবো, স্বরবর্ণের সংক্ষিপ্তকে বলা হয় কার বর্ণ, এবং ব্যঞ্জন বর্ণ বললে সেটাকে আমরা বলতাম হচ্ছে ফলা। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি কার বর্ণ, অনুবর্ণ, রেফ, নাকি ফলা। আমাদের এখানে 7-এর সঠিক উত্তর কি হবে, অরণ্য বলতে 7-এর ডি। ওকে, তাহলে আমাদের এখানে এটা কিন্তু ফলা হবে, ঠিক আছে?
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের কার বর্ণ, এবং ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ বা সংক্ষিপ্ত রূপ বলা হবে ফলা। আচ্ছা, নিচের কোন জোটটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করা হয়? স্বচ্ছ এবং অস্বচ্ছ, কার ও ফলা, অস্বচ্ছ উন্মুক্ত, স্বচ্ছ ও যুক্ত। ঠিক আছে, কোন জোটটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করো? যুক্ত বর্ণ, ঠিক আছে, যুক্ত বর্ণের রূপভেদ। ওকে, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 8-এর ক নম্বর, যে যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করে কোন দুইটা শব্দ? স্বচ্ছ এবং অস্বচ্ছ। এরপরে বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? 10, 21, 24 নাকি 42? কার বর্ণের সংখ্যা কতটি? 10টি, 21টি, 24টি নাকি 42টি? দ্রুত, বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? বাংলা কার বর্ণ অর্থাৎ আমাদের যে স্বরবর্ণ যেগুলো রয়েছে তার সংক্ষিপ্ত রূপিত কার, তাহলে কার বর্ণ কতটি আমরা পড়ালাম। ওকে, অরণ্য বলতেছে 10টি। ভেরি গুড, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 10টি। দেন এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন যদি আমরা যে এখানে চলে যাই, বাংলা সংখ্যা বর্ণ কতটি? বাংলা সংখ্যা বর্ণ কতটি? 10, 21, 24, 42। বাংলা সংখ্যা বর্ণ কতটি বলেন? এটা কি আপনারা পারবেন? এখানে সংখ্যা বর্ণ বলতে কি বোঝাচ্ছে বলেন? সংখ্যা বর্ণ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে আমরা শিখেছিলাম না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ। ওকে, অর্থাৎ যেগুলোকে আমরা অঙ্ক বলে থাকি। ওকে, তাহলে অরণ্য হচ্ছে শেষ কোশ্চেনটা ভুল হয়ে গেল। হ্যাঁ, 21টি হবে না, এটা হচ্ছে আমাদের 10টি হবে। 10-এর ক নম্বর, যে বাংলার সংখ্যা বর্ণ কতটি? 10টি। বাংলার সংখ্যা বর্ণ 10টি। ঠিক আছে, ওকে। সো আমাদের আজকের ক্লাসটি আপনারা যারা শুরু থেকে যারা ছিলেন তারা কি বুঝতে পেরেছেন সবকিছু? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার কিনা, এবং আপনার ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা। আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য নিয়মিত টপিক ভিত্তিক ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, আপনাদের হচ্ছে রুটিন দিয়ে দেওয়া হবে যে কোন দিন কোন ক্লাস নিব, দেন সেই রুটিন অনুযায়ী আপনাদের ক্লাসটা নেওয়া হবে। এবং আপনারা যারা আজকে ক্লাসে পিডিএফটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পিডিএফটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, আপনারা এই নম্বরে মেসেজ করলেই হবে। এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আজকের ক্লাসের পিডিএফটা নিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে পিডিএফটা থেকে যখন আপনি পড়বেন তখন আরো ভালোভাবে পড়াগুলো আপনি বুঝতে পারবেন। আমাকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পিডিএফ দিয়ে দেওয়া হবে আজকের ক্লাসে, এবং এখানে পিডিএফ এ যে কিছু কিছু ভুল ছিল ওইটা আমি কারেকশন করে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।